সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন রাজধানী থেকে গ্রেফতার, আদাবর থানায় হস্তান্তর। ডোনাল্ড লুয়ের সঙ্গে বৈঠক আজ, আলোচনা হবে অর্থনীতি সহ বহুমাত্রিক ইস্যুতে। পাচার হওয়া অর্থ ফেরাতে দরকার সমন্বিত উদ্যোগ, আন্তর্জাতিক তৎপরতা বাড়ানোর তাগিদ। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি 21 সংবাদে, সাথে থাকছে আমি ফিরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। আদাবর থানার হত্যা মামলায় শনিবার রাতে রাজধানীর স্কাটন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। আজ ফরহাদ হোসেনকে আদালতে তুলে রিমান্ড আবেদন করবে পুলিশ। তরিকুল ইসলামের রিপোর্ট। গত 5 আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করে র্যাব। আদাবর থানার হত্যা মামলায় তাকে গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার। 2014 সাল থেকে পরপর 3 বার মেহেরপুর 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ফরহাদ হোসেন। 2019 সাল থেকে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব নেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে। মন্ত্রিত্ব পাওয়ার পর থেকেই ফুলে ফেঁপে ওঠে ফরহাদ হোসেনের সম্পদের পরিমাণ। 2014 সালের আগে তার সম্পদ যা ছিল এখন তা প্রায় 12 গুণ বেশি। এছাড়া তার স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলামেরও সম্পদ বেড়েছে আগের তুলনায় বেশ কয়েক গুণ। মোহাম্মদ তরিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। 2 দিনের সফরে ঢাকায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। একই দিনে যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের উচ্চ পর্যায়ের 5 সদস্যের প্রতিনিধি দলও ঢাকায় আসে। তাদের এই সফরে গুরুত্ব পাবে দেশের অর্থনৈতিক সহযোগিতা এবং সংস্কার ইস্যু। নাহিদ সিরাজি নিম্মির সহায়তায় আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রের কোন প্রতিনিধি দলের এটাই প্রথম ঢাকা সফর। স্বাভাবিকভাবেই দেশের সকলের আগ্রহের জায়গা তাদের সার্বিক কার্যক্রমে। শনিবার বিকেলে দিল্লি হয়ে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। সেখানে ওয়াশিংটন, দিল্লি প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে অংশ নেন লু। এ কারণে ঢাকার কৌতূহল অনেকখানি। এবারের সফরে লু ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ও যুক্তরাষ্ট্রের অংশীদারদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে দেশটি কী সহায়তা দিতে পারে তা নিয়ে কাজ করবেন। এর আগে সকালে ঢাকা এসেছে যুক্তরাষ্ট্রে অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের 5 সদস্যের একটি প্রতিনিধি দল। মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠক করেন ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল। বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দেশের ডলার সংকট নিয়ে উদ্বেগ জানান ব্যবসায়ীরা। সফরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সাথে বৈঠক করবেন তারা। এ সফরে বাংলাদেশকে USAIDর $200 কোটি আর্থিক খাতে কারিগরি সহযোগিতার বিষয়ে একটি চুক্তি সই হবার কথা রয়েছে। এবারের সফরে তাদের মূল গুরুত্ব অর্থনীতি, তবে সব ছাপিয়ে তাদের ফোকাস থাকবে দেশের রাজনীতি ও সংস্কার ইস্যুতে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিবিড় এবং অর্থনৈতিক ক্ষেত্রে সহায়তার কাঠামো তৈরিতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক লাইলু ফর ইয়াসমিন।
দেখুন, এটা প্রথমবারের মতো আমাদের নতুন সরকারের সাথে কথা বলতে একটি প্রতিনিধি দল মার্কিন যুক্তরাষ্ট্র পাঠিয়েছে। এবং এখানে আমি মনে করছি যে প্রথমেই যে কাজটি করা হবে সেটি হচ্ছে যে দুটি দেশের মধ্যে সম্পর্কের ভিত্তিটা আরো মজবুত করা, এবং একই সাথে বাংলাদেশের কি কি প্রয়োজন, এবং সেক্ষেত্রে আপনারা জানেন অর্থনৈতিক দিকে বাংলাদেশের বেশ কিছু সাহায্য IMF এবং অন্যান্য সংস্থা থেকে প্রয়োজন, এবং সেগুলো হচ্ছে ইমিডিয়েট যে সমস্যাগুলো আমাদের অর্থনীতিতে আছে সেগুলোকে উত্তরণের জন্য। তো এই বিষয়ে আমি মনে করছি যে একটি ফলপ্রসূ আলোচনা হবে, কারণ এখানে কিন্তু অর্থনৈতিক বিষয়ের এক্সপার্ট যারা তারাও এসেছেন এই সফরে। এবং একই সাথে আমি মনে করছি যে এটার সেট আপ করবে যে আমার লং টার্ম বা মিডিয়াম টার্ম আমার কি কি প্রয়োজন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক বৃদ্ধি করবার মাধ্যমে, সেটার একটা কনটেক্সটটা এটা তৈরি করবে বলে মনে করছি। গত 15 বছরে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে চাই সমন্বিত উদ্যোগ। এজন্য পাচার হওয়া টাকা ফেরাতে দেশগুলোর সাথে যোগাযোগের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও তৎপরতা বাড়াতে হবে। তবে গোটা প্রক্রিয়া বেশ জটিল ও সময় সাপেক্ষ বলেই মত বিশ্লেষকদের। মেহেদী হাসানের রিপোর্ট। শেখ হাসিনার স্বৈরশাসন আমলে অর্থ পাচারের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল বাংলাদেশ। কালো টাকা সাদা করার সুযোগ থাকা সত্ত্বেও ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা বিশ্বের বিভিন্ন দেশে পাচার করেছেন রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ীরা। এক্ষেত্রে আমদানি রপ্তানি বাণিজ্যে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং ছাড়াও হুন্ডিতেও পাচার হয়েছে অর্থ। মোট কত অর্থ পাচার হয়েছে তার সুনির্দিষ্ট পরিসংখ্যান নেই সরকারি বেসরকারি কোনো পর্যায়েই। তবে অর্থনীতি সমিতি বলছে পার্শ্ববর্তী যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে অর্থ পাচারের হার কয়েক গুণ বেশি ছিল। অন অ্যান এভারেজ কিন্তু আমরা বলেছি যে 50,000 কোটি টাকা পার ইয়ার এটা পাচার হয়। ইন্ডিয়া বলি, পাকিস্তান বলি, শ্রীলঙ্কা বলি, এইসব দেশ থেকে অর্থ পাচার হয়। কিন্তু বাংলাদেশের যে রেটটা এত বেশি, এর একটা অর্থনীতিতে আসলে এই ধরনের এই ফ্লোটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। টিআইবি বলছে গেল 1.5 দশকে বছরে 1,40,000 কোটি থেকে 1,75,000 কোটি টাকা পর্যন্ত পাচার হয়েছে। সঠিক পরিসংখ্যান আসলে করা খুবই কঠিন। বিভিন্ন মাধ্যমে অর্থ পাচার হয়। তবে অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী বাংলাদেশ থেকে আমাদের বিবেচনায় বছরে কমপক্ষে 12 থেকে 15 বিলিয়ন ডলার পাচার হয়। যেসব দেশে অর্থ পাচার হয়েছে সেসব দেশের সাথে দ্বিপাক্ষিক চুক্তি করার মাধ্যমেও টাকা ফিরিয়ে আনা সম্ভব। যে দেশে চলে গিয়েছে সেই দেশের আইন কানুন তাদের সঙ্গে যোগাযোগ, নেগোসিয়েশন করে একটা অত্যন্ত আমি বলবো শক্তিশালী মিডিয়ার মাধ্যমে এগুলোকে আনা যেতে পারে। যে দেশগুলোতে অর্থ পাচার হয়েছে প্রায় সকল দেশেই কিন্তু এখন জাতিসংঘের আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী কনভেনশনের সদস্য রাষ্ট্র, আমরা যেরকম সদস্য রাষ্ট্র, সেই আইনের আওতায় কিন্তু আমাদের সাথে তারা সহযোগিতা করতে, পারস্পরিক আইনি চুক্তি করতে প্রতিজ্ঞাবদ্ধ। রাজনৈতিক সংস্কার টেকসই না হলে বর্তমান সরকারের পাচার বিরোধী উদ্যোগও শেষ পর্যন্ত ব্যর্থ হবে বলে আশঙ্কা এই বিশেষজ্ঞদের। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ায় ট্রলার ডুবির ঘটনায় আরও এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে গত 3 দিনে 6 জেলের মরদেহ উদ্ধার করা হলো। এর আগে কক্সবাজার সদরে পাহাড় ধসে 3 জন ও রোহিঙ্গা ক্যাম্পে 3 জন সহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12 জনে। শনিবার থেকে কক্সবাজারে ভারী বৃষ্টি কমেছে, স্বাভাবিক হতে শুরু করেছে নিম্নাঞ্চল। কক্সবাজার শহর ছাড়াও বিভিন্ন উপজেলার সড়ক উপসড়কে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। আবহাওয়া অফিস বলছে আজ ভোর 6টা পর্যন্ত 88 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সমুদ্র বন্দরে এখনও বহাল রয়েছে 3 নম্বর সতর্কতা সংকেত। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। গাজীপুরের কালীগঞ্জে কাভার্ড ভ্যান সিএনজি অটোরিকশার সংঘর্ষে 5 জন নিহত। আমন্ত্রণ আবারও দেখছেন 21 সংবাদ। গাজীপুরের কালীগঞ্জে কাভার্ড ভ্যানের সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষে 5 জন নিহত হয়েছে। এদিকে মোটরসাইকেল দুর্ঘটনায় হবিগঞ্জে ছাত্রদল নেতা সহ মারা গেছেন 2 জন। পুলিশ জানায় শনিবার রাত 11টার দিকে গাজীপুরের কালীগঞ্জ টঙ্গী ঘোড়াশাল সড়কের দেওপাড়ায় কাভার্ড ভ্যানের সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 4 জন এবং হাসপাতালে নেয়ার পর এক শিশু মারা যায়।
দুর্ঘটনায় আহত 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে হবিগঞ্জের চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজ সরকার ও ব্যবসায়ী মুস্তাফিজুর রহমান নিহত হয়েছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফার্মেসি ও আইন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে অন্তত 25 জন। শনিবার পূর্বাঞ্চলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মামুন ও রাফি নামের আইন বিভাগের 2 শিক্ষার্থীকে ল্যাভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মামুনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। বাসের সিট দখল নিয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়, পরে তা সংঘর্ষের রূপ নেয়। আইন বিভাগের শিক্ষার্থীরা বলছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বিষয়টি জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেননি। সেমিনার রুমে যখন যায়, আমাদের সেমিনার রুমের ভিতরে যায় হচ্ছে লোহা, এসএস পাইপ, বাঁশ, বাংলা কিছু ওয়েপেন্স ছিল, হাতুড় ছিল, তারপরে হচ্ছে যে রান্দা ছিল, এগুলো ছিল চাপাতি, এগুলো দিয়ে হচ্ছে যে ওরা আমাদের উপর আক্রমণ চালায়। এখন বলতে কেন স্টেপ না হলো? যেখানে ভার্সিটিতে এত সিকিউরিটি, এত সিসিটিভি ক্যামেরা থাকার পরও তারা কোন উদ্দেশ্যে, কি পারপাসে তারা এখন চাই যে আমরা আবার তদন্ত করব, আবার বসবো? 1 সপ্তাহ যে ওনারা তদন্ত করছে, কোনো নোটিশ, কোনো কিছু, আমাদের প্রত্যেকটা ব্যাচের হচ্ছে একটা করে গ্রুপ থাকে, কোনো গ্রুপে নোটিশ দেওয়া হয় না। নেত্রকোনা সীমান্তে সক্রিয় চোরাচালান সিন্ডিকেট, শিক্ষার্থীরাও জড়াচ্ছে চোরাচালানে। অল্পদিনে সীমান্তের অনেকেই গড়েছেন অঢেল সম্পদ। সিন্ডিকেট সদস্যদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এলাকাবাসী। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাড়ি কোথায় এটা তো আমি বলতে পারি না। তখন তো লোড করে দিয়ে বলছে দেয়ানি ধরো, খালি বলবা রুবেল ভাইয়ের নাম বলবে। পুলিশ বলে এরা তো সব কিছু করা লাইন করা নাকি। নেত্রকোনার কলমাকান্দা দুর্গাপুর সীমান্তে গড়ে উঠেছে শক্তিশালী চোরাচালান সিন্ডিকেট। অবৈধভাবে দেশে ঢুকছে ভারতীয় চিনি। নিয়মিত এসব পণ্য চোরাই পথে আসায় সরকার হারাচ্ছে শত কোটি টাকার রাজস্ব। তাছাড়া ওই সব এলাকার শিক্ষার্থীরাও জড়িয়ে পড়ছে চোরাচালানে। শুধু তাই নয়, অবৈধ ব্যবসাকে কেন্দ্র করে 2022 সালে সাবেক ইউপি চেয়ারম্যান সহ অন্তত 5 খুনের ঘটনা ঘটেছে। স্থানীয়রা বলছে 2022 সালের 31 মার্চ রাতে দুর্গাপুর উপজেলার লক্ষ্মীপুর সীমান্তে বাংলাদেশ থেকে সুপারি পাচারের সময় বিজিবি সদস্যর ওপর হামলা করে চোরাকারবারীরা। আত্মরক্ষার্থে বিজিবি গুলি ছুড়লে আমিনুল নামে একজন নিহত হয়। 19 অক্টোবর দুর্গাপুরের কুল্লাগড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সুব্রত সাংমার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্থানীয়রা জানান, হাসিনা সরকার পতনের পর চোরাচালান একটু কমেছে, তবে যারা টাকার পাহাড় গড়েছে তাদের খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছে তারা। মাহবুব বিভিন্ন লাইনের টাকা টুকা তুলতো, সারা রাত্রে বাজারে কেউ করে ঘুরতো, তার টাকা নাই, সে আমার মনে করেন কোটি কোটি টাকার মালিক। আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের সিন্ডিকেটের মাধ্যমে সেটা বাস্তবায়ন করা হইতো। অনেক বাচ্চা আছে ক্লাস 8 পর্যন্ত পড়ছে, 9 এ এসে ভর্তি হয়ে রয়েছে আর স্কুলে আসে নাই। এরকম প্রায় 2 থেকে 250 বাচ্চা আমার স্কুলে এরকম ঘটনা ঘটছে। 4000-3000 টাকা পাওয়া নেই, তারা লেখাপড়ার দিকে কোনো অগ্রসর নাই। গরিব মানুষ ভাই জানে যে আমরা দেখতেছি গত আগস্ট মাসেও সীমান্তে টাস্কফোর্সের অভিযানে 4000 বস্তা চিনি জব্দ করা হয়েছে। বিজিবি প্রতিনিয়তই অভিযান করতেছে, আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত আছে এবং ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। 5 আগস্ট সরকার পতনের পর সেনাবাহিনী মোতায়েন করায় কমেছে সীমান্তের চোরাচালান। স্থায়ীভাবে চোরাচালান বন্ধে স্থানীয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ চায় সীমান্তের মানুষ। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। টাইগারদের ভারত যাওয়ার আগে ঢাকায় ফিরলেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্দ্রিকা হাতুড়ি সিংয়ে। ভারতের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য দুপুরে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। অথচ তার ঠিক আগের দিন রাতে ঢাকায় এসে পৌঁছেছেন প্রধান কোচ চন্দ্রিকা হাতুড়ি সিংয়ে। ভারতের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশ দলের ক্রিকেটাররা 1 সপ্তাহ অনুশীলন করলেও ছিলেন না প্রধান কোচ। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে ঢাকায় ফিরে 8 সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় যান তিনি।
আর এই সাথেই শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন রাজধানী থেকে গ্রেফতার, আদাবর থানায় হস্তান্তর। ডোনাল্ড লুয়ের সঙ্গে বৈঠক আজ, আলোচনা হবে অর্থনীতি সহ বহুমাত্রিক ইস্যুতে। পাচার হওয়া অর্থ ফেরাতে দরকার সমন্বিত উদ্যোগ, আন্তর্জাতিক তৎপরতা বাড়ানোর তাগিদ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 ইটিভি চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 10টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।